আজকে আমরা যে স্ক্রিপ্টটা নিয়ে কথা বলবো, রাতের পথে মৃত্যু ছায়া, এটা পড়ার পর আমার প্রথম যে অনুভূতিটা হয়েছিল সেটা ঠিক ভয় না, বরং একটা অদ্ভুত অস্বস্তি। মনে হচ্ছিল খুব পরিচিত একটা দৃশ্যকে কেউ যেন একটু অন্যরকম করে দিয়েছে, আর ওই সামান্য পরিবর্তনটাই সবচেয়ে ভয়ের। ঠিক ঠিক এই জায়গাটাতেই কিন্তু হরর বা ভয়ের শিল্পের আসল জাদুটা লুকিয়ে আছে। আর আমাদের আজকের আলোচনার উদ্দেশ্যটাও সেটাই, কিভাবে মাত্র কয়েকটা পাতা ব্যবহার করে একটা লেখা আমাদের নিরাপত্তার বোধকে একেবারে নাড়িয়ে দিতে পারে। হুম। এটা তো শুধু ভূত বা মানে দৈত্যের গল্প নয়, এর চেয়েও গভীর কিছু। একদম। আর শুরুতেই একটা লাইন আছে যা পুরো আবহটা তৈরি করে দেয়। এক এমন রাত যখন কুয়াশার চাদরের নিচে মানুষের ছায়া আর মৃত্যুর ছায়ার ফারাক মুছে যায়। এই লাইনটা পড়ার পরেই বোঝা যায় যে আমরা একটা স্বাভাবিক জগতে নেই। চমৎকার একটা পর্যবেক্ষণ। এটা শুধু একটা বাক্য নয়, এটা আসলে লেখকের সাথে পাঠকের একটা চুক্তি। চুক্তি। হ্যাঁ, লেখক বলছেন, আমার সাথে এসো, আমি তোমাকে এমন এক জগতে নিয়ে যাব যেখানে তোমার চেনা ছায়ারও একটা অজানা ভয়ঙ্কর রূপ থাকতে পারে। আর এখান থেকেই মনস্তাত্ত্বিক চাপটা তৈরি হতে শুরু করে। আচ্ছা। ভয়টা লাফিয়ে সামনে আসে না, বরং কুয়াশার মতোই ধীরে ধীরে আমাদের ঘিরে ধরে। তাহলে চলুন এই কুয়াশার ভেতরেই ঢোকা যাক। গল্পের শুরুতে পরিবেশ আর একাকিত্বের যে নির্মাণ, গভীর রাত, ঘন কুয়াশা, নিস্তব্ধ চারপাশ, একটা ছেলে একা সাইকেল চালিয়ে যাচ্ছে। দৃশ্যটা তো খুব সাধারণ, তাই না? খুবই সাধারণ, কিন্তু লেখক এটাকে অসাধারণ করে তুললেন কিভাবে? সেটাই। দেখুন, সাধারণ দৃশ্যকে অসাধারণ করার মূল অস্ত্রটাই হল আমাদের ইন্দ্রিয়কে ব্যবহার করা। ইন্দ্রিয়কে? হ্যাঁ, খেয়াল করে দেখুন, লেখক কিন্তু শুধু বলেননি যে চারপাশ নিস্তব্ধ ছিল। তিনি সেই নিস্তব্ধতার মধ্যে দুটো শব্দ যোগ করেছেন, দূরে কুকুরের ডাক আর ছেলেটার নিজের সাইকেলের চাকার শব্দ। হ্যাঁ, এই শব্দ দুটো নিস্তব্ধতাকে ভাঙার বদলে যেন আরও বাড়িয়ে তুলছিল। আমার মনে হচ্ছিল ওই শব্দগুলো ছাড়া আর কিচ্ছু নেই, চারপাশের জগৎটা যেন মুছে গেছে। ঠিক তাই, এটাকে বলা যেতে পারে নেগেটিভ স্পেসের ব্যবহার। যেটা চিত্রকলাতেও দেখা যায়। একদম, খালি জায়গাগুলোই ছবির বিষয়বস্তুকে ফুটিয়ে তোলে। এখানেও তাই, শব্দহীনতাই ওই সামান্য শব্দ দুটোকে একটা ভয়ঙ্কর তাৎপর্য দিচ্ছে। হুম। কুকুরের ডাকটা যেন একটা সতর্কবার্তা, আর সাইকেলের চাকার শব্দটা সময়ের মতো, যা তাকে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর কুয়াশা আর নিস্তব্ধতা? কুয়াশা তার দৃষ্টি আটকে দিচ্ছে, আর নিস্তব্ধতাটাকে বাকি জগৎ থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। সে এখন একা, অসহায়। এবং লেখকের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ঠিক। এই যে বিচ্ছিন্নতার কথা বললেন, আমার মনে হয় গল্পের ঠিক এর পরে লেখক সেই বিচ্ছিন্নতাকে কাজে লাগিয়ে ভয়টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। যখন ছেলেটার মনে হচ্ছে সব ঠিক আছে, ঠিক তখনই অস্বস্তির প্রথম ধাক্কাটা আসে। ওই শীতল শ্বাসের ব্যাপারটা, তাই তো? একদম। পেছনে কেউ নেই, তবুও ঘাড়ের উপর দিয়ে বরফের মতো শীতল এক শ্বাস বয়ে গেল। এই মুহূর্তটা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। হ্যাঁ, কারণ এর আগ পর্যন্ত ভয়টা ছিল পরিবেশগত, কুয়াশা, নির্জনতা, এইসব। কিন্তু এই শীতল শ্বাসটা, এটা একটা শারীরিক অনুভূতি। ভয়টা এখন আর বাইরে নেই, একেবারে ব্যক্তিগত হয়ে উঠেছে। একদম। আর এখানেই হরর জনরার একটা ক্লাসিক কৌশল ব্যবহার করা হয়েছে, যাকে বলা হয় দি আনক্যানি। অপার্থিব অনুভূতি। হ্যাঁ, যা পরিচিত কিন্তু সামান্য বিকৃত। শ্বাস-প্রশ্বাস একটা পরিচিত জৈবিক প্রক্রিয়া, কিন্তু যখন তার কোনো উৎস খুঁজে পাওয়া যায় না, তখন আমাদের মস্তিষ্ক দ্বিধায় পড়ে যায়। আর এই দ্বিধা থেকেই আসল ভয়ের জন্ম হয়। ঠিক এরপরই আরেকটা ইন্দ্রিয়কে আক্রমণ করা হয়, কান। খসখসে কাঁপা কাঁপা একটা শব্দ, যেন আরেকটা সাইকেল কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। হুম। এখানেও কিন্তু কিছুই দেখানো হচ্ছে না, শুধু শোনানো হচ্ছে। আর মানুষের কল্পনা যে কোনো স্পেশাল এফেক্টের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। আমার কাছে ওই দ্বিতীয় সাইকেলের শব্দটা ভয়ের চেয়ে বেশি বিভ্রান্তিকর লেগেছে, যেন ছেলেটা নিজের মনেরই প্রতিধ্বনি। আপনার ভাবনাটা খুব ইন্টারেস্টিং। এটা হতেই পারে যে ছেলেটার মানসিক চাপই তাকে ওই শব্দটা শোনাচ্ছে। আচ্ছা। কিন্তু লেখক এখানে একটা দ্বৈত সম্ভাবনা তৈরি করেছেন। এটা কি মনের ভুল নাকি সত্যি? এই অস্পষ্টতাই সাসপেন্স তৈরি করে। তার মানে প্রথমে পরিবেশ দিয়ে বিচ্ছিন্ন করা হলো, হুম।
তারপর শারীরিক অনুভূতি দিয়ে ব্যক্তিগত আক্রমণ, আর শেষে শব্দ দিয়ে কল্পনাকে জাগিয়ে তোলা হলো। ভয়ের পরতগুলো একটা একটার উপর চাপানো হচ্ছে। আর এই অসহনীয় চাপের মুহূর্তে ছেলেটা পেছনে তাকাতে বাধ্য হয়। আর তখনই উন্মোচিত হয় সেই ছায়া মানব। এবং তার যে বর্ণনা, হ্যাঁ, বর্ণনাটা লক্ষ্য করা মতো। এক বিকৃত ছায়া মানব, শুষ্ক কঙ্কালের মতো দেহ, গভীর রক্তিম চোখ আর ঠোঁটে টেনে ধরা উন্মাদ হাসি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। বলুন। ছায়া তো মানে ওটা তো শুধু আলোর অভাব, একটা শূন্যস্থান। হুম। তাহলে তার নিজের গভীর রক্তিম চোখ কিভাবে থাকে? এটা কি লেখকের কোনো ভুল, নাকি এর মধ্যে কোনো প্রতীকী অর্থ আছে? এটা অসাধারণ একটা প্রশ্ন। এখানেই লেখক বাস্তবতার নিয়মকে শুধু ভাঙছেন না, একেবারে উপহাস করছেন। উপহাস করছেন? হ্যাঁ, ছায়ার চোখ থাকতে পারে না, এটাই তো নিয়ম। কিন্তু এই ছায়ামানব সেই নিয়ম মানে না। গভীর রক্তিম চোখ শুধু হিংস্রতার প্রতীক নয়, এটা এই বার্তাও দেয় যে এই সত্তাটা কোনো প্রাকৃতিক উপাদান নয়, এর নিজস্ব অস্তিত্ব আছে। আর ওই হাসিটা, ঠোঁটে টেনে ধরা উন্মাদ হাসি, আমার কাছে এটাই সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে। ঠিক, কারণ হাসিটা এখানে শিকারের প্রতি এক ধরনের বিদ্রূপ। বিদ্রূপ। এটা বলছে, তুমি যতই চেষ্টা করো, পালাতে পারবে না। তোমার এই অসহায়ত্বটা আমি উপভোগ করছি। এটা শারীরিক হুমকির সাথে মানসিক অত্যাচার যোগ করে। এই হাসিটা নায়কের শেষ আশাটুকুও কেড়ে নেয়। আর এই খেলার সবচেয়ে অদ্ভুত নিয়মটা পরের লাইনেই স্পষ্ট হয়ে যায়। কোনটা? ছায়াটা সাইকেল চালাচ্ছে না, তবু বাতাস চিরে পাল্লা দিয়ে সামনে এগিয়ে আসছে। হ্যাঁ, এই কন্ট্রাডিকশনটা। এটা কেন এত ভয়ঙ্কর? মানে আমাদের ওপর কি ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে? ভাবুন তো একবার, আপনি যদি ওই ছেলেটার জায়গায় থাকতেন, আপনার প্রথম প্রতিক্রিয়া কি হতো? আমি আরও জোরে সাইকেল চালানোর চেষ্টা করতাম। অবশ্যই। কিন্তু যখন দেখতেন যে আপনার সর্বোচ্চ চেষ্টার কোনো দামই নেই, আপনার প্রতিপক্ষ কোনো রকম প্রচেষ্টা ছাড়াই আপনাকে ধরে ফেলছে, তখন কি অনুভূতি হতো? চূড়ান্ত অসহায়ত্ব। মনে হতো যেন আমি একটা দুঃস্বপ্নের মধ্যে আটকে গেছি। একদম। এই একটি বাক্যে লেখক প্রকৃতির সমস্ত নিয়মকে, আমাদের চেনা জানা জগতের কার্যকারণের ধারণাকে ভেঙে দিচ্ছেন। আচ্ছা। আমাদের জগৎ পদার্থবিদ্যার নিয়ম দিয়ে চলে, কিন্তু এই ছায়া মানব সেই নিয়মের ঊর্ধ্বে। এর মানে হলো সে অজেয়। ঠিক, তার শক্তি আমাদের বোঝার বাইরে। আর যখনই পাঠক বুঝতে পারে যে প্রতিপক্ষ কোনো নিয়ম মানে না, তখনই পালানোর সমস্ত আশা শেষ হয়ে যায়। ছায়া শব্দটার ব্যবহার নিয়েও ভাবছিলাম। লেখক কেন একটা পরিচিত জিনিসকে ভিলেন হিসেবে বেছে নিলেন? আর এখানেই কৌশলটা লুকিয়ে আছে। মনোবিজ্ঞানী কার্ল ইয়ুংয়ের একটা ধারণা আছে দ্য শ্যাডো সেলফ নিয়ে। আমাদের চরিত্রের অন্ধকার দিকটা। হ্যাঁ, যা আমরা লুকিয়ে রাখি। এখানেও পরিচিত জিনিসকে বিকৃত করে অপরিচিত রূপে উপস্থাপন করা হচ্ছে। একটা সাধারণ ছায়া, যা সাধারণত নিরীহ, তাকেই এখানে একটা দানবীয় রূপ দেওয়া হয়েছে। এই রূপান্তরটাই ভয়কে আরও তীব্র করে তোলে। কারণ তখন মনে প্রশ্ন জাগে, আমাদের চারপাশের আর কোন পরিচিত জিনিসটা আসলে পরিচিত নয়। ঠিক। এই ভয়ঙ্কর খেলার শেষটা হয় একটা সংলাপ দিয়ে। ছায়া মানব বেশি কথা বলে না, শুধু একটাই বাক্য, কিন্তু মারাত্মক। আজ তোমার পথ শেষ। এই সংলাপটা খুব সরল, কিন্তু এর ওজন অনেক বেশি। এর একটা দ্বৈত অর্থ আছে। একদিকে ছেলেটার সাইকেল যাত্রার আক্ষরিক পথের শেষ, আর অন্যদিকে তার জীবনপথেরও শেষ হওয়ার ইঙ্গিত। এটা কোনো দীর্ঘ বক্তৃতা নয়, বরং একটা শীতল চূড়ান্ত ঘোষণা, যেন নিয়তি নিজেই কথা বলছে। এবং স্ক্রিপ্টের একেবারে শেষ লাইনগুলো পুরো ঘটনাটাকে একটা অন্য স্তরে নিয়ে যায়। গল্পটা আর শুধু ওই ছেলেটার থাকে না, আমাদের সবার হয়ে ওঠে। হুম। রাতের রাস্তায় সব ছায়া গাছের বা বাতির ছায়া নয়, কিছু ছায়া ফিরে তাকালে আর ফিরে যেতে দেয় না। ঠিক তাই। এই শেষ লাইনগুলোর মাধ্যমে গল্পটি একটি নির্দিষ্ট ঘটনা থেকে একটি সার্বজনীন সতর্কবার্তায় পরিণত হয়। একটা দার্শনিক রূপ নেয়। হ্যাঁ, লেখক আমাদের বলছেন যে আমাদের পরিচিত জগতের আড়ালেই হয়তো এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের যুক্তির বাইরে। ফিরে তাকালে আর ফিরে যেতে দেয় না, এই কথাটার মানে কি হতে পারে? এটা কি আক্ষরিক, নাকি এর কোনো প্রতীকী অর্থ আছে? দুটোই হতে পারে। আর এখানেই লেখকের মুনশিয়ানা। আক্ষরিক অর্থে এটা একটা অভিশাপের মতো শোনাচ্ছে। আর প্রতীকী অর্থে? প্রতীকী অর্থে এর ব্যাখ্যা আরও ভয়ঙ্কর। এই ছায়া কি আমাদের অতীতের কোনো ভুল, কোনো অবদমিত ভয় বা ট্রমা? এমন কিছু যা আমরা এড়িয়ে চলতে চাই। হ্যাঁ, কিন্তু একবার তার মুখোমুখি হলে তা আমাদের গ্রাস করে ফেলে, আমাদের আর আগের মতো থাকতে দেয় না। তার মানে ছায়াটা শুধু বাইরের কোনো শত্রু নয়,
এটা আমাদের ভেতরের শত্রুও হতে পারে। একদম। লেখক এই প্রশ্নগুলোই পাঠকের মনে ছেড়ে দিয়েছেন। তিনি কোনো সহজ উত্তর দেন না। আর এই অস্পষ্টতাই গল্পটিকে আরও বেশি দিন মনে রাখার মতো করে তোলে। ঠিক। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা দেখলাম কিভাবে একটা ছোট্ট স্ক্রিপ্ট শুধু শব্দ ব্যবহার করে আমাদের সবচেয়ে আদিম ভয়গুলোকে জাগিয়ে তুলতে পারে। হ্যাঁ, আমরা কৌশলগুলো ধাপে ধাপে দেখলাম। প্রথমে পরিবেশ ব্যবহার করে বিচ্ছিন্ন করা হলো। তারপর অদেখা ভয়ের মাধ্যমে কল্পনাকে উস্কে দেওয়া হলো। এরপর পরিচিত জিনিসের বিকৃত রূপ দেখিয়ে নিরাপত্তার বোধকে ধ্বংস করা হলো। এবং সবশেষে একটি প্রতীকী সমাপ্তির মাধ্যমে গল্পটিকে একটি গভীর এবং সার্বজনীন মাত্রায় পৌঁছে দেওয়া হলো। ঠিক। আপনার বিশ্লেষণের পর আমার মনে হচ্ছে এই স্ক্রিপ্টটা আসলে একটা আয়নার মতো। এটা আমাদের নিজেদের ভয়গুলোকেই আমাদের দিকে ফিরিয়ে দেখায়। আর এই গল্পটা আমাদের একটা জরুরি বিষয় নিয়ে ভাবতে বাধ্য করে। কি রকম? অনেক সময় আমাদের সবচেয়ে বড় ভয়গুলো বাইরের কোনো দানব নয়, বরং আমাদের পরিচিত জগতের মধ্যেই লুকিয়ে থাকে। একটা সাধারণ রাস্তা, একটা সাধারণ ছায়া। প্রশ্নটা হলো, আমাদের প্রত্যেকের জীবনেই কি এমন কোনো ছায়া আছে যার দিকে আমরা জেনে বুঝেই ফিরে তাকাতে চাই না? কারণ আমরা হয়তো অবচেতনে জানি একবার ফিরে তাকালে আর আগের মতো ফিরে যাওয়া যাবে না।